নমস্কার। প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজ 4 নম্বর সহায়ক শাখা ইউনিটের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেই অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব প্রায় শেষ পজিশনে আমরা চলে এসেছি। প্রস্তুতি দেখতেই পাচ্ছেন, তারা হচ্ছে অক্লান্ত পরিশ্রম ভোর থেকেই করছে, রাত্রি থেকেও করছে। রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে অতিথিদের আপ্যায়নের জন্য। আপনারা যে সমস্ত আমাদের অনুষ্ঠানটা আলটিমেটলি শুরু করে দেবো 11টা থেকে। 11টাতে আমাদের সমস্ত অতিথি সমস্ত লোকজন সব এসে যাবে এখানে। এবং কিছু ডাক্তারবাবু আছেন, 2জন ডাক্তারবাবু আছেন, বিএইচএমও আছেন। এই নিয়ে কিন্তু আমাদের একটা মহামিলন মহামেলা আমরা সূচনা লগ্নে প্রায় এগিয়ে গিয়েছি। তো সেই মতো অবস্থায় আমাদের আগামী আপডেটগুলো আজকের অনুষ্ঠানে অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের ডাক্তার রাজীব চক্রবর্তী, এবং সকাল থেকেই অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের রাজকমল দা, দেখতেই পাচ্ছেন। একদম ঘেয়ে নেমে স্নান করে গেছেন, কিন্তু তবুও তিনি থানার যুদ্ধ চালিয়ে রেখেছেন। আগামী আপডেটগুলো আপনারা দেখতেই পাবেন। চোখ রাখুন এই পেজে, লাইক সাবস্ক্রাইব মাস্ট। রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে বাৎসরিক সভা, তার সভার শুরুতে পৌঁছে গেছি। তো এখানে আমাদের অনুষ্ঠান প্রায় শুরু হতে চলেছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মানুষদা আমাদের ব্যানারটা টাঙাচ্ছেন, এছাড়াও উজ্জ্বলবাবু আমাদের অনেকটাই হেল্প করছেন এটাতে। তো শিগগিরই আমাদের পতাকা উত্তোলন সভাটি শুরু হবে। তো আপনারা দেখতে। নমস্কার। দাসপুর 2 নম্বর ব্লকের সহায়ক বিসিরা ইউনিটের আজ দ্বিতীয় বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। এই সম্মেলনে অনুষ্ঠানের সূচনা লগ্নে আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা করব। শুভেচ্ছার আলোতে আজ মিলেছি সবাই, স্বপ্নের ডানা ভর করে উড়ব তরুণ তাই। সংগঠনের শক্তিকে গড়ব আগামী দিনের পথ। ঐক্য আমাদের অঙ্গীকার, অগ্রগতির শপথ। আমি অনুরোধ করব আমাদের ইউনিটের সভাপতি পুলক মণ্ডল মহাশয়কে পতাকা উত্তোলনের জন্য। পুলকবাবু, আপনি পতাকাটা উত্তোলন করুন। পুলকবাবুর নির্দেশে, আমার নির্দেশে পুলকবাবু আজ পতাকা উত্তোলন শুরু করে দিয়েছেন। রুরাল মেডিকেল জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। অমর রহে, অমর রহে, অমর রহে, অমর রহে, অমর রহে, অমর রহে। ধন্যবাদ জানাচ্ছি পুলক বাবুকে আজকের অনুষ্ঠানের সূচনা শুরু করার জন্য। এইবার আমরা পুষ্পস্তবক পুষ্পার্ঘ অর্পণ করার অনুরোধ করছি আমাদের ইউনিটের সম্পাদক মানস মণ্ডল মহাশয়কে, মানস দাস মহাশয়কে। এবং প্রত্যেকটি সদস্যকে অনুরোধ করব তারা যেন পুষ্প বিশিরয় এবং আমাদের পতাকার নিচে অর্ঘ্য করে। সবাই তো সবাই তো সবাই তো চলছে পুষ্পার্ঘ পর্ব। আস্তে আস্তে।
নামগুলো বলতে পারো, অসুবিধা কিছু নেই। অশোক বাবু এইমাত্র পুষ্পার্ঘ করলেন। এবার আমাদের ব্লকের সম্পাদক আদিত্য নারায়ণ আদক বিসি রয়ের চরণে পুষ্পার্ঘ নিবেদন করছেন। আমার ইউনিটের অন্যান্য সদস্য, এক অন্যতম মেম্বার রবীন চন্দ্র মহাশয়, উনিও কিন্তু একইভাবে সারিবদ্ধভাবে দলে দলে প্রত্যেকেই কিন্তু পুষ্পার্ঘ করছেন। ধন্যবাদ জানাচ্ছি ইউনিটের প্রত্যেকটি সদস্যকে এবং অতিথিদেরকে। আগামী দিনে আরো বৃহত্তর কিছু একটা আমরা করে দেখাতে চাই ডক্টর বিসি রয়ের আশীর্বাদ ধন্যতে। এবং প্রত্যেকেই অনুরোধ করব সারিবদ্ধভাবে জুতো খুলে দাঁড়িয়ে যান, কারণ আমাদের এবারের পর্বটা যেটা আসছে সেটা নীরবতা পালন। আমরা ডক্টর বিসি রায়, বিধানচন্দ্র রায় এবং যেহেতু আগস্ট মাস চলছে, বিভিন্ন রকম শহীদের উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। নীরবতা পালন করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং সারিবদ্ধভাবে আমাদের সমস্ত মেম্বার অতিথি তারা দাঁড়িয়েছে। নীরবতা পালন তাদেরই উদ্দেশ্যে, জেনার উদ্দেশ্যে আমাদের ইউনিটের গঠন হয়েছে। বিধানচন্দ্র রায় মহাশয় এবং শহীদ, যেহেতু আগস্ট মাস, শহীদদের উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আর এই দায়িত্বটি আমাদেরই ইউনিটের সম্পাদক মানস দাস মহাশয়কে অনুরোধ করব, আপনি টাইমিংটা দেখবেন এবং নীরবতা শুরু এবং শেষ করবেন। ধন্যবাদ জানাই। আমরা আরো শ্রদ্ধা যাপন করব। আমাদের অনুষ্ঠানটি শুরুর আগে আমরা একটি বীর বিপ্লবী যে সমস্ত শহীদরা হয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব সমাপ্ত করব। শুরু করুন। तव शुभ नामे जागे, तव शुभ आशीष मागे, गाहे तव जय गाथा। जनगण मंगल गायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। ধন্যবাদ জানাই প্রত্যেকটি মেম্বারকে, আর প্রত্যেকেই হলে আসার জন্য অনুরোধ করব। শুরু করে দিচ্ছি। প্রথমেই আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের ব্লক সম্পাদক আদিত্য নারায়ণ আদক মহাশয়কে। আমাদের ব্লকের কোষাধ্যক্ষ সুব্রত চৌধুরী মহোদয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের ব্লকের প্রশাসনিক সম্পাদক
রাজকৃষ্ণ পড়ি মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আর সাহাচক বিসি রায় ইউনিটের সম্পাদক মানস দাস মহোদয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের সভাপতি 4 নম্বর ইউনিটের সভাপতি পুলক মণ্ডল মহাশয়কেও মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। আর কি আছে অতিথি? অশোক বাবুকেও অনুরোধ জানানো যাচ্ছে। অশোক বাবু, আপনি আমাদের অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর কি আছে? হ্যাঁ, অশোক বাবুর পরিচিতি গোপীগঞ্জ ইউনিট সভাপতি। খুবই আন্তরিকতার সঙ্গেই জানানো যাচ্ছে আমরা অনুষ্ঠানের দ্বিতীয় কর্মসূচি সাফল্যের সঙ্গেই কিন্তু শুরু করব। আমরা আন্তরিকতার সঙ্গে গ্রহণ করলাম, অগ্নিকে সাক্ষী রেখে আমাদের পথ চলা শুরু করব। আমাদের ব্লকের দাসপুর 2 নম্বর আরএমপি ডব্লিউএফ শুরু হয়ে গেছে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। আজকে এই শুভ মুহূর্ত আমাদের সাহাচক ইউনিটের কাছে, কারণ তাদের সম্মেলন, বার্ষিক সম্মেলন, সমস্ত বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু হচ্ছে। আমাদের সাহাচক বিসিরা ইউনিটের সভাপতি মহাশয় মাননীয় পুলক মণ্ডল মহাশয়, আপনি মঞ্চে আসুন। মাননীয় পুলক মণ্ডল মহাশয় সাহাচক ইউনিটের সভাপতি এবং এই আজকের এই সম্মেলনের সভামঞ্চের সভাপতি, তাকে অনুরোধ করা হচ্ছে। সরোজ চক্রবর্তী মহাশয় দাসপুর 2 ব্লক কমিটির অন্যতম সদস্য সরোজ চক্রবর্তী মহাশয়, তাকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে আমাদের সাহাচক ইউনিটের একবারে মনের মণিকোঠায় আপন করে নিলেন। আর এক উল্লেখযোগ্য সদস্য বিশ্বনাথ সামন্ত মহাশয় দাসপুর 2 ব্লক কমিটির, তাকেও উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা এবং অভিবাদন জানানো হচ্ছে। এবার আমাদের উপস্থিত আছেন আমাদের সম্মানীয় সহ সম্পাদক মহাশয় দীপঙ্কর পাত্র মহাশয়, তাকেও উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হচ্ছে। এবার উপস্থিত আছেন আমাদের অশোক বাবু মহাশয়, তাকেও উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে আমাদের সম্মান জানানো হচ্ছে। এবার আমাদের সম্মান জানানো হবে দাসপুর 2 ব্লক কমিটির কোষাধ্যক্ষ সম্মানীয় সুব্রত চৌধুরী মহাশয়, তাকেও উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে। আমাদের দাসপুর 2 ব্লক কমিটির সম্পাদক সম্মানীয় আদিত্য নারায়ণ আদক মহাশয়কেও সম্মান জানানো হচ্ছে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে। আমাদের আজকে যারা এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে আয়োজন করেছেন, সেই সাহাচক ইউনিটের সাধারণ সম্পাদক সম্মানীয় মানস দাস, আপনি একবার ডাসে আসুন। সম্মানীয় মানস দাসকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হচ্ছে। সম্মানীয় মানস দাস, একবার জোরে হাততালি মানস দাসের জন্য, সুন্দর আয়োজন করার জন্য। এবার আমাদের মধ্যে আজকের অনুষ্ঠানের সভাপতি এবং বিসি রায় ইউনিটের সম্মানীয় প্রধান পুলক মণ্ডল মহাশয়, যে সভাপতি মহাশয়, তাকেও আমাদের উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হচ্ছে। জোরে হাততালি। এবার আমাদের আর এক উল্লেখযোগ্য সম্মানীয়
সম্মানীয় রামতনু মহাশয় দাসপুর টু ব্লক কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সাহায্য ইউনিটের সাংগঠনিক সম্পাদক, তাকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করা হচ্ছে। হাততালি একটু রামতনু বাবুর জন্য, একটু হাততালি। তাকে মালেক বাবু আর আছে রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজ বিসি রায় ইউনিটের প্রথম এবং দ্বিতীয় দফার প্রোগ্রাম আমাদের শেষ হলো। আরও একটি পর্ব বিশেষ বাকি রয়ে গেছে, যেটা বিশিষ্ট অতিথিদের জন্য আমি প্রথমেই মঞ্চে ডেকে নেব প্রফুল্ল বেরা মহোদয়কে আমাদের অতিথির আসন গ্রহণ করার জন্য। দ্বিতীয় অরুণ খড়া মহোদয়কে, মহকুমার সম্পাদক অরুণ খড়া মহোদয়কে আমি অতিথির আসনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের মহকুমার সভাপতি মোহন মাইতি মহোদয়কে বিশেষ অনুরোধ করছি আমাদের অতিথির আসন গ্রহণ করার জন্য, এবং সঙ্গে দাসপুর 1-এর ব্লক সম্পাদক নিতাই পাত্র মহোদয়কেও অনুরোধ করছি আমাদের অতিথির আসন গ্রহণ করার জন্য। আছেন আচ্ছা, নিতাই বাবুকে আসার অনুরোধ করছি। আর আমি তুলে দিচ্ছি তোমার বাকি। হ্যাঁ, আমাদের ইউনিট সম্পাদক মানস দাস মহাশয় এবং আমাদের ইউনিট সভাপতি পুলক মণ্ডল মহোদয়কে দিয়ে বরণের পর্বটি আমি সূচনা করতে চাই। তো দুজনকেই মানে ইনভাইট করছি, আপনারা দুজনেই অতিথিকে বরণ করে নেবেন। কোনখান থেকে করবে? কোন দিক থেকে করবে? কোন দিক থেকে? এদিক থেকে করো, এদিক থেকে। বলো বলো। আজকের এই সাহায্য ইউনিটের যে সম্মেলন, সেই সম্মেলন মঞ্চে আমরা পেয়েছি আমাদের ঘাটাল মহকুমা কমিটির রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা সম্মানীয় প্রফুল্ল বেরা মহাশয়। প্রফুল্ল বাবুর জন্য জোরে হাততালি। আজকের এই শুভ মুহূর্ত আমাদের মনের মণিকোঠায় চিরদিন হয়ে থাকবে। এবার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ঘাটাল মহকুমার রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানীয় সভাপতি মহাশয়, সম্মানীয় মোহন মাইতি মহাশয়। মোহন বাবুর জন্য জোরে হাততালি। উনি এই বয়সেও যেভাবে দূর দূরান্তে এসে হাজির হয়েছেন আমাদের রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাহায্য ইউনিটের বার্ষিক সম্মেলনে, ওনার জন্য আমরা কৃতজ্ঞ এবং গর্বিত। ধন্যবাদ। আজকের এই শুভ মুহূর্ত এবার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ঘাটাল মহকুমার রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সম্মানীয় অরুণ কুমার খাড়া মহাশয়। অরুণ বাবুর জন্য জোরে হাততালি। আজকের এই সভা মঞ্চে উপস্থিত হওয়ার জন্য, আজকের এই মঞ্চ আমাদেরকে সুন্দর থেকে সুন্দর করে তুলবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই অরুণ বাবুর জন্য জোরে হাততালি। এবার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আর এক উল্লেখযোগ্য আমাদের ঘাটাল মহকুমার কর্মকর্তা তথা দাসপুর 1-এর সাধারণ সম্পাদক সম্মানীয় নিতাই পাত্র মহাশয়। নিতাই পাত্র মহাশয়কে আমাদের পুলক মণ্ডল মহাশয় উত্তরীয় পরিয়ে দিচ্ছেন, এবং মানসবাবু পুষ্পস্তবক এবং উত্তরীয়র মাধ্যমে আজকের এই সভা মঞ্চ থেকে
অভিনন্দন জানানো হচ্ছে এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে। এই यहाँ हर कदम कदम पे धरती बदले रंग, यहाँ की भूमि में रंगोली सात रंग, यहाँ हर कदम कदम पे धरती बदले रंग, यहाँ की भूमि में रंगोली सात रंग, धानी पगड़ी पहने मौसम है नीली नदी सुनहरी हरा समंदर है देश रंगीला रंगीला देश मेरा रंगीला देश रंगीला रंगीला देश मेरा रंगीला देश रंगीला रंगीला देश रंगीला रंगीला देश मेरा रंगीला। सिंदूरी गालों वाला सूरज शर्मीले खेतों को ढक ले चुनर पीली पीली घूंघट में रंग पनघट में रंग चम चम चमकीला देश रंगीला रंगीला देश मेरा रंगीला देश रंगीला रंगीला देश मेरा रंगीला। अबीर गुलाल से चेहरे हैं यहाँ मुस्कानों की टोली रंग हंसी में रंग खुशी में रिश्ते जैसे होली यादों में रंग रंग रंगीला देश रंगीला रंगीला देश मेरा रंगीला देश रंगीला रंगीला देश मेरा रंगीला। इश्क का रंग यहाँ पर गहरा चढ़ के कभी ना उतरे सच्चे प्यार का ठहरा सा रंग चलते पर ना बिखरे रंग अदा में रंग हया में है रसीला देश रंगीला रंगीला देश मेरा रंगीला देश रंगीला रंगीला देश मेरा रंगीला। रंगीला रंगीला देश मेरा रंगीला देश रंगीला रंगीला देश मेरा रंगीला देश रंगीला रंगीला देश मेरा रंगीला देश रंगीला रंगीला देश मेरा रंगीला। অনুষ্ঠান তো মাননীয় অতিথিবৃন্দ এবং সংগঠনের আমাদের যে ইউনিটের মাননীয় দিলীপ বাবু, আদিত্য নারায়ণ বাবু, সুব্রত বাবু
এবং দীপঙ্কর বাবু আরও নেতৃত্ববৃন্দ আছেন, ওনার দিকে নমস্কার জানিয়ে আমি 4 নম্বরের সভাপতি কিছু বক্তব্য রাখছি। আজকে এই বিশেষ দিনটি আমাদের সংগঠনের সাধারণ সভার বার্ষিক আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। ডক্টর সুব্রত আচার্যকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আচার্য মহাশয়কে আমাদের মঞ্চে আহ্বান জানানো হচ্ছে। বরণ করতে আসছেন মানস মণ্ডল এবং তরুণ দোলই। আন্তরিকতার সঙ্গে বরণ করলেন এইমাত্র পুষ্পস্তবক দিয়ে ওনাকে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হচ্ছে। ফুলের শুভেচ্ছা ভালোবাসার মাধ্যমেই আমাদের বরণ পর্ব আচার্য বাবুকে দিয়ে শেষ করলাম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এইমাত্র দাসপুর ব্লক 2 রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দাসপুর 2 নম্বর ব্লকের সভাপতি মহাশয় দিলীপ মাইতি মহোদয় এবং আমাদের ব্লকের কোর কমিটির অন্যতম মেম্বার অলোক পাত্র মহোদয়। আমরা সত্যি খুব আপ্লুত ওনাদেরকে পেয়ে। ওনাদেরকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অলোক পাত্র মহোদয়কে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, প্লিজ। পুষ্পস্তবক এবং উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদেরই মেম্বার আমাদের দিলীপ বাবুকে। ব্লক সভাপতি দিলীপ বাবু মহোদয়কে পুষ্পস্তবক এবং উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের ইউনিটেরই মেম্বার। এইখান থেকে নাও। মানস মণ্ডল মহাশয় আমাদের দিলীপ বাবুকে উত্তর দিয়ে বরণ করে নিলেন। ডক্টর তাপস রয় পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানালেন। আমাদের আরেক নয়নের মণি আমাদের অলোক পাত্র মহোদয় ওনাকে উত্তরী এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। ধন্যবাদ। আমি ডক্টর সুব্রত আচার্যকে আমাদের চিকিৎসার বর্তমান পরিস্থিতি সেই নিয়ে কয়েকটি কথা আলোচনার জন্য সভাতে রাখছি। সুব্রত বাবুকে আমি একান্তই অনুরোধ করছি আপনি 2-4টি মূল্যবান বক্তব্য দিন আমাদের কিভাবে গ্রামীণ প্র্যাকটিশনাররা কিভাবে আগামী দিনে প্র্যাকটিস চালিয়ে যাবে সমস্ত লিগ্যাল প্রসিজার মেনে, এবং বর্তমান কোনো একটি ডিজিজ নিয়েও আপনি আপনার মতো করে একটু আলোকপাত করতে পারেন। হ্যালো 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 নমস্কার। এখানে যারা আছেন রুরাল মেডিকেল প্র্যাকটিশনার, আচ্ছা শোনা যাচ্ছে না একটু? আচ্ছা ঠিক আছে। এখানে যারা আছেন রুরাল মেডিকেল প্র্যাকটিশনার, অ্যাকচুয়ালি আমরা অনেকেই যারা শহরে থাকি
এই ব্যাপারটাকে আরএমপি এই ব্যাপারটাকে নিয়েই সবাই আলোচনা করে। তো আরএমপি এবং নর্মাল ডাক্তার যারা এমবিবিএস বা এমডি যারা আছে, তো তাদের মধ্যে একটা ডিভিয়েশন আছে, যারা শহরে থাকি আর যারা গ্রামে থাকি, মানে শহরের লোক আর গ্রামের লোকের মধ্যে যেরকম একটা ডিভিয়েশন আছে, সেরকম আরএমপি আর ডাক্তার যারা জয়েন্ট দিয়ে পাস করেছে বা যারা পড়াশোনা করে পাস করেছে, তো তাদের মধ্যেও একটা ডিভিয়েশন আছে। যে শহরের লোক আরএমপি মানে যেটা বলে আর কি, বা যেটা বোঝায়, যে একটু আগে কেউ বলছিল একজন কবিতার মাধ্যমে আমি শুনছিলাম যে হাতুড়ে ডাক্তার, এটা কিন্তু এখনো শহরের ক্ষেত্রে এটা এখনো প্রচলিত যে হাতুড়ে ডাক্তার। তো আরএমপির যে গ্রহণযোগ্যতাটা কোথায়, তারা কোন লেভেলে যেতে পারে, যেখানে এমন জায়গাতে যেখানে নর্মাল এমডি তো ছেড়েই দিলাম, সামান্য হোমিওপ্যাথি যদি আমি এমবিবিএস কেও ছেড়ে দিই, সামান্য হোমিওপ্যাথিও যেখানে যেতে পারে না, সেখানে কিন্তু আরএমপি ঢুকতে পারে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে কোনো ডাক্তারকেই প্রথমে তো সব ডাক্তারকেই দেখা যায় যে রোগীর পাশে থাকতে, কিন্তু মারা যাবার পরে কিন্তু এখনো পর্যন্ত কোনো ডাক্তারকে খুব একটা দেখা যায়নি যে যারা মৃত রোগীর পাশে বসে আছে। এটা কিন্তু শুধু আরএমপির ক্ষেত্রেই সম্ভব, যে যখন থেকে একটা পেশেন্টের শরীর খারাপ হয়, যদি ভালো হয় তো খুবই ভালো, যদি কোনোভাবে ভালো নাও হয়, শেষ মুহূর্ত পর্যন্ত আরএমপি কিন্তু থাকে, যেটা শহরের মানুষ জানে না। আরএমপি কোন লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে বা কোন জায়গাটা কোন স্তর পর্যন্ত পৌঁছাতে পারে, যেখানে আমি যদি একটা ধরে নিই যে আমরা নর্মালি পিচ রাস্তার ওপর দিয়ে হাঁটি, যখনই কোথাও কোনো গলি দেখি বা কাদা দেখি, আমরা কিন্তু পাশ কাটিয়ে চলে যাই যারা শহরের মানুষ, যে গায়ে কাদা লেগে যাবে বা জায়গাটা মিশন নয়, ভালো নয়। তো ডিফারেন্সটা হচ্ছে সেরকমই। আরএমপি লেভেলটা যদি আমি কাদা রাস্তা বা গলি রাস্তাটা ধরে নিই, তো ওদের পক্ষেই একমাত্র সম্ভব কিন্তু যে ওই রাস্তাটা দিয়ে যাওয়া, যেখানে সাধারণ মানুষ বা যারা প্যান্ট শার্ট পরে আছে তাদের পক্ষে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। তো ওদের জায়গাটা, আরএমপির জায়গাটা আমার কাছে ততটাই গুরুত্বপূর্ণ যে একজন রুগী শেষ মুহূর্তে কিন্তু আরএমপিকেই শুধু দেখতে পায়, যেখানে অন্যান্য ডাক্তারের খোঁজ পড়ে বা যারা আসতে চায় না বা যারা আসতে দ্বিধা করে বা দূর থেকে যারা ডেথ সার্টিফিকেট লিখে দেওয়ার একটা প্রবণতা থাকে, সেই জায়গাতে তো আরএমপিদের গুরুত্বটা আমার কাছে ততটাই। এবার আসি আরএমপির সাথে নর্মাল ডাক্তারের বাদ দিয়ে একটা কথা আমাকে এখনই বললো, যে এখনকার যেই ডায়াগনোসিস বা যেই ট্রিটমেন্ট চলছে, বা আমরা পুরোনো দিনে যে ট্রিটমেন্ট আগে চালানো হতো, তার সাথে এখনকার ট্রিটমেন্টের তফাৎটা কোথায়? তফাৎটা অনেক জায়গাতেই আছে, এখনো বেশ কিছু তফাৎ আছে। অনেক কিছুরই প্রত্যেক দিনই আমাদের মেডিকেল যে জার্নাল বা মেডিকেল যে প্র্যাকটিস চলছে, প্রতিদিনই তার চেঞ্জেস আসছে। যদি ধরে নিই আজ থেকে 10 বছর আগেও আমি দু একটা ট্রিটমেন্টের কথা বলতে পারি আমার এখনো, যেগুলো এই মুহূর্তে মনে পড়ছে, যেরকম ভিটামিন ডি হোক বা টাইফয়েড হোক, বা এখন যে ডেঙ্গু, আইজিএম বা NS1 সেটা তো ছিলই না, বা ভিটামিন B12 হোক বা অ্যান্টি টিপিও হোক। যদি কোনো পেশেন্টের নর্মালি, আরেকটা প্রবণতা আমি একটু বলছি আপনাদেরকে এই অ্যান্টি টিপিওটা বলতে গিয়েই, যে এখনকার দিনের মানে বেশ কিছু আমার চোখে পড়েছে, অনেক ডাক্তারই বা অনেকে এই ট্রিটমেন্টটা করে, যে সামান্য আমাদের থাইরয়েড যদি 4 বা 5 থাকে, একটু লেভেলের ওপরে উঠে গেলেই, 5-এর ওপরে উঠে গেলেই বা 4-এর ওপরে উঠে গেলেই সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটা ড্রাগ দেওয়ার প্রবণতা থাকে থাইরয়েডে, যেটা সেটা থাইরক্সিন হোক বা যাই হোক, যেই কোম্পানির হোক না কেন, একটা ড্রাগ দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রবণতা থাকে। তো সেক্ষেত্রে একটাই কথা বলার, যে আপনি যখন কোনো পেশেন্টকে যে কোনো ড্রাগ দেবেন, ড্রাগ দেবার আগে একটু অ্যাটলিস্ট যেগুলো ক্রনিক, মানে যে ওষুধ আপনাদের খাওয়াতেই হবে লং টার্ম বেসিস, সেটার জন্য কিছুদিন সময় নিন। একটা TSH আসলেই তাকে সঙ্গে সঙ্গে থাইরয়েড ওষুধ খাওয়াতে হবে, বা সুগার আসলেই পরের দিন থেকে 160
নর্মালি আমি বেশ কিছু আরএমপির ক্ষেত্রেই দেখেছি যে 140 150 সুগার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে সুগারের ওষুধ খাওয়ার একটা প্রবণতা। তো এইটা থেকে একটু সরে আসতে বলি যে কিছুদিন সময় নিন। প্রথম যখন কোনো কারো সুগার ধরা পড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু হাই লেভেল মানে 200 250 300 চলে যায়। তো 250 300 চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে সুগারের ওষুধ না খাইয়ে কিছুদিন 1 মাস অ্যাটলিস্ট তাকে একটা অন্য রকমের জব দিন, কিছুটা হাঁটা চলা করা, কিছুটা স্ট্রেস রিলিফ করা, কিছুটা প্রেশার মেনটেন করা, বা কিছুটা ক্যালোরির দিক থেকে খাবারের যে কনসেপ্টটা আছে সেটাকে একটু ডিসিপ্লিন করা, সেগুলো রেখে তারপরে সুগারের ওষুধ চালানো। বা থাইরয়েডের ক্ষেত্রে অ্যাটলিস্ট 8-8-এর ওপরে না উঠলে দুম করে কাউকে থাইরয়েড ওষুধ না খাইয়ে তাকে আগে একটা অ্যান্টি টিপিও করে নেওয়া বা ফ্রি T4 করে নেওয়া, দেখা যে সেক্ষেত্রে ফ্রি T4 আছে কিনা, পজিটিভ আছে কিনা, বা অ্যান্টি টিপিও পজিটিভ আছে কিনা, এইগুলো দেখে নেওয়া। আর একটা কথা একটু আগে যেটা বললাম যে টাইফয়েড, নর্মালি টাইফয়েড আপনারা যারা ভিটাল লিখে দেন, রুগীর জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে ভিটাল লিখে দিচ্ছেন, 2-3 দিন বাদে তার পজিটিভ আসছে না। টাইফয়েড লেখাটার প্রবণতা ছেড়ে দিয়ে typhi.igm লিখুন। এখন আর টাইফয়েডের ভিটালের কোনো কনসেপ্ট আমাদের কলকাতা বা অন্যান্য জায়গায় নেই, কারণ ডে 1 থেকেই যদি আপনার টাইফয়েড আপনি যদি ট্রিটমেন্ট না করেন 5 দিন 7 দিন 8 দিন আপনার আরও সেই জায়গাটা বেড়ে যাবে। যখন ডে 1 থেকেই টাইফয়েড ধরার সিস্টেম চালু আছে বা সেরকম ডায়াগনোসিস যখন চালু আছে, তখন আপনার সেগুলোর ওপরে জোর দিন, অ্যান্টিজেনের ওপরে জোর দিন। অ্যান্টিজেন না হলে তারপরে আপনার অ্যান্টিবডির দিকে তাকাবেন। তো এই জিনিসগুলো ছোট ছোট ব্যাপার যেগুলো আছে সেগুলো একটু দেখা। আর আমি যেই কোম্পানিটার কথা বলছি, আমি যার হয়ে এসছি এখানে, মেডউইন ডায়াগনস্টিক সম্বন্ধে একটু আমি ছোট্ট করে বলে নিই যে জাস্ট 15 তারিখে 2 দিন আগে মেডউইনের আরেকটা নতুন ব্রাঞ্চ খুললো শিলিগুড়িতে, সেটাও এনএবিএল-এর আন্ডারে, সেটা পুরো নর্থ ইস্ট কভার করার জন্য। তো মেডউইনের টোটাল অল ওভার ইন্ডিয়াতে এখনো পর্যন্ত 7খানা ইউনিট আছে, যার মধ্যে 2টো আছে এনএবিএল অ্যাগ্রিগেটেড, বাকি সবগুলোই নন এনএবিএল অবস্থায় আছে। আর মেডউইন যদি বলতে হয়, আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা সবাই যে বলি এনএবিএল ল্যাব আর নন এনএবিএল ল্যাব, এনএবিএল এর থাকার কারণ কি, নন এনএবিএল থাকার কারণ কি, কোনটা ডিফারেন্স কোনটা। একটা হচ্ছে যে এনএবিএল মানে আমরা প্রত্যেকটা যে গুণগত মান বলি, মানে আপনাদের যে ক্লিনিক্যাল আয়ের সাথে আমাদের যে রিপোর্ট ম্যাচ করার কথা, মানে আপনার যে মনে হচ্ছে, ধরুন আপনি একটা পেশেন্টকে সুগার দিলেন টেস্ট করতে, আপনার মনে হচ্ছে যে সুগারের পেশেন্ট, অথচ আমরা দিলাম তার কোনো সুগার নেই। এই যে দুজনের মধ্যে ডিফারেন্সটা, আপনার ক্লিনিক্যাল আয়ের সাথে যে আমাদের রিপোর্ট ম্যাচ করছে না, এই দুটো তফাৎটা কিন্তু সেই জায়গাটাই বন্ধ হয়ে যায় যদি সেটা এনএবিএল অ্যাগ্রিগেটেড থাকে। এনএবিএল অ্যাগ্রিগেটেড থাকার কথাটার মানে হচ্ছে তার স্ট্যান্ডার্ডাইজেশন করা, যেটা এনএবিএল প্রত্যেক দিন প্রতি মুহূর্ত সেই স্ট্যান্ডার্ডাইজেশনটাকে অবজার্ভ করে। আমি আমার রিপোর্টটা করলাম, তার কোয়ালিটি চেকিংটা কি করব, তার আদৌ আমার মেশিন ঠিক আছে কিনা, আমার রিপোর্টটার গুণগত মান ঠিক আছে কিনা, সেটা প্রত্যেক দিন অবজার্ভ করে এনএবিএল। এবার এনএবিএল এর অনেক প্যারামিটার আছে, অনেকে এনএবিএল লিখে দিলেও হয়তো 1-2টো এনএবিএল এর প্যারামিটার আছে, সেও দেখা যায় যে একটা বড় করে এনএবিএল লাগিয়ে দিল। তো এইটা ঠিক নয়। এনএবিএল মানে হচ্ছে প্রত্যেকটা প্যারামিটারের ওপরে এনএবিএল। আমার ক্ষেত্রে কতগুলো এনএবিএল এর প্যারামিটার আছে, ধরুন নর্মালি আমার একটা লিপিড প্রোফাইল টেস্ট করে দিলাম, ওপরে এনএবিএল লেখা আছে, দেখতে হবে যে লিপিড প্রোফাইলটা কি এনএবিএল এর অ্যাগ্রিগেটেড। কোনো ল্যাব এনএবিএল এর অ্যাগ্রিগেটেড পায় না, হয় হচ্ছে পার্টিকুলার প্যারামিটারগুলো, যে প্যারামিটারগুলো করা হয় প্রতিটা প্যারামিটার ওয়াইজ এনএবিএল কে অ্যাগ্রিগেশন দেওয়া হয়। তো যারা এনএবিএল আপনাদের কাছে আসছে তাদেরকে জিজ্ঞেস করুন যে আপনি যে টেস্টটা দিচ্ছেন সেই টেস্টটা আদৌ কি এনএবিএল অ্যাগ্রিগেশন আছে, নাকি আমরা উপরে শুধু এনএবিএল কথাটা লিখে দিচ্ছি। রিপোর্টটা নেবার আগে দেখে নেবেন যে তার উপরে এনএবিএল এর নিজস্ব ছাপটা আছে কিনা, এনএবিএল এর লোগোটা আছে কিনা। এনএবিএল এর যদি লোগো না থাকে, ওপরে এনএবিএল অ্যাগ্রিগেটেড যতই লেখা থাকুক, সেটা কিন্তু এনএবিএল এর আন্ডারে আসছে না। তো এই জিনিসগুলো না দেখলে কিন্তু কোনোভাবে কোয়ালিটি অ্যাসুরেন্স বা গুণগত মান আমরা যেটা বলি সেটা কোনোভাবেই চেক করা সম্ভব না, বা আপনার ক্ষেত্রেও সেটা একটা জায়গা থাকবে যে রিপোর্টটা ঠিক কিনা, বা আমাদের জায়গাটাও থাকবে রিপোর্টটা ঠিক কিনা। দুজনের ক্ষেত্রে একই জায়গায় আমরা আসবো যদি প্রত্যেকটার কোয়ালিটি কন্ট্রোল সমান থাকে। নাম্বার 2 হচ্ছে আমাদের, আপনারা এখানে অনেক ল্যাবরেটরি আছে, তার মধ্যে একটু বলি যে মেডউইন কেন একটু অন্য রকমের। মেডউইন হচ্ছে প্রথম ল্যাবরেটরি অল ওভার ইন্ডিয়াতেই যারা
এখনো পর্যন্ত অন্যান্য এনএবিএল নিজস্ব গাইডলাইন হিসাবে একটা দাবি করে যে প্রথম 3 মাসের মধ্যে, মানে উইদিন 3 মান্থস ফার্স্ট জন্ম হবার, মানে যেদিন থেকে মেডুইনের জন্ম হয়েছে প্রথম 3 মাসের মধ্যেই তারা এনএবিএল অ্যাগ্রিগেট পেয়েছিল। তো এটাও একটা হিস্ট্রি এনএবিএল এর ক্ষেত্রে, যে প্রথম শুরুর লগ্ন থেকেই যে এনএবিএল নিয়েই স্টার্ট করেছে উইদিন 3 মান্থস, যেটা অন্যান্য কোনো ল্যাবরেটরির মধ্যে নেই। কারণ এনএবিএল এর অনেকে এনএবিএল পায় না, অনেকে এনএবিএল করতে করতে 2 বছর লেগে যায়, বা অনেকে এনএবিএল করতে করতে সাসপেন্ডও হয়ে যায়। সেখানে কিন্তু মেডউইন প্রথম 3 মাসের মধ্যে এনএবিএল পেয়েছে, এবং আজকে টিল ডেট মেডউইন নো অবজেকশন, মানে এনএবিএল এর কাছ থেকে কোনো অবজেকশন না নিয়ে এখনো পর্যন্ত চলে যাচ্ছে, এবং ফার্দার দিনের পর দিন সেটা এগিয়ে নিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে মেডউইনের একটা গর্ব করার ব্যাপার যে প্রতি বছরের তুলনায় প্রত্যেকেরই একটা কাজের হেরফের গুণগত, যেরকম আপনি আগের থেকে আপনি কতটা ডেভেলপ করলেন, আপনারা যারা ডাক্তার আছেন প্রত্যেকে নিজেরা দেখেন যে নিজেরা কিরকম ভাবে ডেভেলপ করেছেন আজকের দিনে। তো এনএবিএলও একটা সেরকম, আমাদের মেডউইনে সেরকম দেখে যে সে কিরকম ভাবে ডেভেলপ করেছে। মেডউইনের ডেভেলপ আমরা নিজেরা স্ট্যাটিস্টিক্স মেনটেন করে দেখেছি যে আমাদের গ্রোয়িং স্টেজ হচ্ছে 300%, মানে আজকের এই আগের বছরের তুলনায় এই বছরে আমরা 300% বেশি ডেভেলপ করেছি। তো পার্সেন্টেজটা খুবই ঈর্ষণীয়। 300% ইজ নট আ ম্যাটার অফ জোক, যে এতটাই ডেভেলপ হয়েছে, এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমরা আছি। নেক্সট ইয়ারে মেডউইনের যেটা টার্গেট সেটা হচ্ছে আমরা আরো 3টে স্টেটে আমরা পৌঁছাচ্ছি, যেটা তার মধ্যে উড়িষ্যা, বিহারও থাকছে। তো এগুলো স্টেপ বাই স্টেপ হচ্ছে। খুব অল্প সময়ের মধ্যে মেডউইন আজকে যেখানে গেছে, বা যেখানে প্রতিদিন কমসে কম করে 2 থেকে 2,500 পেশেন্টের প্রত্যেক দিন ব্লাড টেস্ট হয়, শুধু একটা মাত্র ল্যাবরেটরি, যদি ওভারঅল আমরা কাউন্ট করি সেটা 8-10 হাজারের ওপরে হয়ে যাবে প্রতিদিন, প্রতিনিয়ত, ডে অ্যান্ড নাইট, সারা দিন সারা রাত ধরে আমাদের ওখানে টেস্টিং হয়। আমাদের ক্লিনিক্যালি এবং টেকনিক্যালি আমাদের ল্যাবরেটরির ভেতরে যেই রকম মেশিন আছে বা যে টেকনোলজিতে আমরা ইউজ করি, সেটা কলকাতায় অন্যান্য ল্যাবরেটরির কাছে অনেক বেশি ঈর্ষণীয়। এমনও প্রচুর মেশিন আমরা কাজ করি যেগুলো কলকাতাতেই হয়তো শুধু আমরাই ইউজ করছি, বা আমরাই শুধুমাত্র নিয়ে আসতে পেরেছি। যেরকম আমি একটা খুব ছোট একটা উদাহরণ বলছি, কালকেই আমার কাছে একটা বায়োকেমিস্ট্রি একটা মেশিন ঢুকেছে, যেটা পার আওয়ার 1 ঘন্টায় 1200 টেস্ট কমপ্লিট করে, মানে 1 ঘন্টায় 1200 পেশেন্টের টেস্ট কমপ্লিট করে ফেলে। তো সেটা কলকাতাতে আমরাই ফার্স্ট নিয়ে আসলাম, যদি আমরা এখনো ইনস্টলেশন করিনি, আর শুধু কালকে আমাদের কাছে পৌঁছেছে। তো প্রতিনিয়ত সেটা আমাদের মেডউইনের প্রত্যেক দিন এরকম চলছে, ডেভেলপমেন্ট চলছে, প্রতিদিনের কাজ চলছে, যাতে আপনাদের মতন ডাক্তাররা যারা প্রতিনিয়ত আপনারা পেশেন্টের পাশে দাঁড়িয়ে রয়েছেন, আপনাদেরকে কতটা আমরা সাপোর্ট দিতে পারি। আমরা তো খুব একটা বেশি সাপোর্ট দিতে পারি না, কারণ পুরোটাই সাপোর্ট আপনারা এই পেশেন্টকে দেন। তার মধ্যেও যে যতটুকুন পারি আমরা আমাদের এই রিপোর্টটাকে দিয়ে আমরা সাপোর্ট দিই, যাতে আপনারা আপনাদের পেশেন্টকে দেখতে আর একটু ঠিকঠাক জায়গায় পৌঁছাতে পারেন, কারণ আলটিমেটলি ওই পেশেন্ট রিপোর্টটা দেখেই আপনি ডায়াগনোসিস করেন। তো এইসব দিক থেকেই যতটা পারা যায় আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি। এছাড়াও ব্যক্তিগত স্তরে বলবো, আজকে এই প্রোগ্রামটা আমার খুবই ভালো লাগলো। যদি ভবিষ্যতে এরকম কোনো প্রোগ্রাম হয়, আমরা সবসময় আছি আপনাদের সাথে, আমরা ডাকলেই আসবো, সেটা যেইভাবেই হোক, অর্থনৈতিক হোক, মেন্টালি হোক, ফাইন্যান্সিয়ালি হোক, বা যেইভাবেই হোক না কেন, আমরা আপনাদের সাথে সবসময় আছি। শুধু আমি একটাই কথা বলবো, আপনারা যা কাজ করছেন এই কাজ আমাদের পক্ষে করা সম্ভব নয়, আমরা ওই লেভেলে ঢুকতে পারবো না। আপনারা যতটা পরিশ্রম করেন সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন, মানে যেইভাবে পেশেন্টের পরিচর্যা করেন, আমরা হাজার চেষ্টা করলেও সেই জায়গায় কোনোদিন যেতে পারবো না। কাজে আপনাদের স্থান আমাদের কাছে অনেক উঁচুতে, আপনাদেরকে অনেক দিন আরো থাকা, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে আপনারা অনেক দিন থাকুন। এইভাবেই আপনারা কার থেকে কি পাচ্ছেন সেটা বড় কথা নয়, আপনারা যে স্যাটিসফ্যাকশনটা পাচ্ছেন, আপনারা কারো ভালো করে যে নিজেদের মধ্যে গর্ব অনুভব করেন যে আমি একজনকে ভালো করেছি, আমি শেষ পর্যন্ত তার সাথে থেকেছি, এই জিনিসটাই বিরাট ব্যাপার। হয়তো সবসময় টাকা পয়সা দিয়ে সবকিছু হিসাব করা যায় না, তো সেই জায়গাটা আমরা কোনোদিনই পৌঁছাতে পারবো না, আমরা আজও ব্যবসায়ী হয়ে রইলাম। তো সেই ক্ষেত্রে আপনাদের স্থান অনেক উঁচুতে, ভগবান করুন আপনারা আরো আয়ু অনেক বেশি হোক, এইটুকুন বলেই আমি আমার কাজ শেষ করব। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সুব্রত আচার্য। ওনার দেখানো পথ ধরেই আমরা এগোবো। উনি অনেক রকম পদ্ধতি বলে দিলেন আমাদের কি করা উচিত, কি করতে হবে, এবং আমরা সুব্রত বাবুকে আগামী দিনেও
আমরা আবার পাশে পাওয়ার উনি অঙ্গীকার রেখেছেন, আমরা কিন্তু আশাবাদী। দাসপুর 2 ব্লকের রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একজন শুভানুধ্যায়ীকে আমরা পেয়েছি, শিবশঙ্কর ঘোষ মহাশয়কে। দাসপুর ব্লক 2 এর ব্লক কমিটি গঠনের জন্য প্রশাসনিকভাবে বিভিন্নভাবে সহযোগিতা করে গেছেন, আজও করছেন এবং আশা রাখছি ভবিষ্যতেও করবেন। তো ওনাকে আমি বিশেষভাবে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। শিবশঙ্করবাবু একটু প্লিজ মঞ্চে আসবেন। এখানে ঠিক আছে। সঙ্গে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে শিবশঙ্কর বাবুকে। ধন্যবাদ। মঞ্চের সামনে আসার অনুরোধ জানাচ্ছি সুব্রত রয় বাবু, উজ্জ্বল চক্রবর্তী বাবু, সুকান্ত সরকার বাবু এবং সন্তু ঘোষ বাবুকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এবং আমাদের মেম্বারকে অনুরোধ জানাচ্ছি উত্তরী এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ, বিমল বাবু আপনি উত্তরী এবং পুষ্পস্তবক দিয়ে অতিথিদেরকে বরণ করে নিন। ঠিক আছে। বলছি পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের এই ইউনিটের মেম্বার বিমল দা। যাদেরকে না হলে আজ এই প্রোগ্রামটি অসম্পূর্ণ থেকে যেত, সেই মহান মানবগুলিকে আমরা আন্তরিকভাবে বরণ পর্ব চালিয়ে যাচ্ছি এবং বরণ করে নিচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সমস্ত অতিথিদেরকে। এরপর ঘাটাল মহকুমার সম্পাদক অরুণ খাড়া মহোদয়কে সংক্ষেপে সাংগঠনিক 2-4 কথা বলার অনুরোধ জানাচ্ছি। অরুণ বাবুকে আমি 2-4 কথা অনুরোধ জানাচ্ছি বলার জন্য। হ্যালো, নমস্কার। আজকের সভার সভাপতি তথা আমার মহকুমার স্থায়ী সভাপতি মোহনচন্দ্র মাইতি মহাশয় উপস্থিত আছেন এবং মঞ্চে উপস্থিত আছেন আমার এক্স জেলা সভাপতি এবং এই ঘাটাল মহকুমার প্রধান উপদেষ্টা মাননীয় প্রফুল্ল বেরা মহাশয়। পাশেই আছেন মেডিউইনের ডাক্তারবাবু ডাক্তার সুব্রত বাগচি মহাশয় এবং তার পাশে আছেন এই দাসপুর 2 নম্বর ব্লকের সভাপতি দিলীপ মাইতি মহাশয়। পাশে আছেন আমার 1 নম্বর ব্লকের সম্পাদক নিতাই পাত্র মহাশয় এবং সামনে যারা আছেন বিভিন্ন ইউনিট থেকে আসা নেতৃত্ববৃন্দ এবং এই বিসিরা ইউনিটের সদস্যবৃন্দ। তার সাথে আজকের এই অনুষ্ঠানে যেসব সংস্থা সহযোগিতা করেছেন তাদের যেসব প্রতিনিধিরা আছেন সবাইকে ঘাটাল মহকুমা সংগঠনের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। আজকে সাহাচক ইউনিটের 2 নম্বর ব্লকের অন্তর্গত সাহাচক ইউনিট সেই বিসিরা ইউনিটের 2য় সম্মেলন চলছে। আমার আগে অনেক বক্তব্য রেখে গেছেন, আমার বক্তব্যকে দীর্ঘায়ু করব না। সেটা না বললেই নয়, এই দাসপুর ব্লকের বিভিন্ন ইউনিটে সম্মেলন হয়ে গেছে, বার্ষিক সম্মেলনগুলি। প্রত্যেকটি সম্মেলনেই আমরা এই দাসপুর ব্লকের প্রশাসনিক
যারা আছেন ব্যক্তিবর্গ তাদেরকে আমরা পেয়েছিলাম, কিন্তু আজকে হয়তো মনে হচ্ছে অনেকের আজকে আমরা প্রশাসনিক লেভেলে যারা আছেন, ধরুন প্রধান, পঞ্চায়েত এবং এই দাসপুর টুয়ের আরও যারা সমাজসেবী আছেন তাদেরকে ডাকা যায়নি। আমি একটা খবর পেয়েছিলাম এই ইউনিটের পক্ষ থেকেই, খুব অল্প সময়ের মধ্যে ওরা ঠিক করেছে এই সম্মেলনটা 2-3 দিনের মধ্যে। এবং যেহেতু আজকে তাদেরকে বলা হয়নি, কিন্তু তাদের সাথে সাক্ষাৎ করেই করা হয়েছে এবং তাদের সাথে নিবিড় যোগাযোগ এই ইউনিটের পক্ষ থেকে আছে, সেটা আমি জানি। বিশেষ করে দাসপুর টুয়ে যে সাংগঠনিক সম্পাদক রামতনু গায়েন আছেন, উনি খুবই তৎপর এই বিষয়ে এবং যোগাযোগ রাখেন বিএমএস থেকে আরম্ভ করে প্রশাসনিক লেভেলে, এটা আমার জানা আছে। তো আজকে সাহায্যক ইউনিটের সদস্য সংখ্যা অল্প, 17 জন মাত্র সদস্য সংখ্যা জানি। পাশাপাশি ইউনিট আছে টালিভাটা, হরেকৃষ্ণপুর, চাইপাট, তবুও জানি না সাহায্যক ইউনিটের কটি পঞ্চায়েত নিয়ে এই সংগঠন, এই ইউনিট। যদি কেউ বাকি থেকে থাকে, আমি যারা দায়িত্বে আছেন আগামী দিনে যাতে সংগঠনে আসে তাদের সাথে যোগাযোগ করবেন। আমি ঘাটাল মহকুমা সংগঠনে আগে এই 17 জন থেকে যেন 21 জনে দাঁড়ায় এই আশা রেখে যাচ্ছি। আর আমরা জেলা এবং রাজ্য জুড়ে আমাদের এই সংগঠন, ঘাটাল মহকুমা সংগঠন 3টি ব্লক নিয়ে, তার মধ্যে আমার দাসপুর ব্লক এক অন্যতম, কারণ এই প্রথম ব্লক সংগঠন আমরা তৈরি করতে পেরেছি এই দাসপুরেই, এই সোনাখালীতেই। আগামী দিনে আমরা মহকুমা সম্মেলন করতে চলেছি, তাতে এই দাসপুর ব্লক সবাই পার্টিসিপেট করবেন এবং সাহায্য করবেন। দাসপুর ব্লকের থেকে যারা প্রতিনিধি আগামী দিনে ঘাটাল যে মহকুমা কমিটি তৈরি হবে তাতে প্রতিনিধিত্ব করবেন। আর যেটা না বললেই নয়, যে অনেকের মনে হয় যে আমরা জেলা থেকে বিতরিত কেন বা রাজ্য থেকে, রাজ্য কমিটি এবং জেলা কমিটি আমার সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। এই 9 মাসে রাজ্য কমিটি মিটিং রেখেছে, যে রাজ্য কমিটির মেম্বার আমি আছি, এবং জেলা থেকেও যদি কোনো রকম কোনো আন্দোলন হয় তাতেও আমরা ইস্যু ভিত্তিক সমর্থন করব। এটা আমরা আমাদের ইউনিটের অন্যতম সদস্য ডক্টর শুভেন্দু গায়েন মহোদয় একটি কবিতা পাঠ করে শোনানোর অনুরোধ জানাচ্ছি। শুভেন্দুবাবুর প্রত্যেকটি কবিতাই উনি নিজের লেখা, উনি নিজেই কবিতা রচনা করেন। নমস্কার, শুধু গুরুজনদের জানাই প্রণাম এবং আমার সহকর্মীদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে সবাই আমরা উপস্থিত হয়েছি, সবাই অবগত আছে যে আমরা গ্রামীণ যে ডাক্তার, আমরা সমাজে পরিষেবা দেই, চিকিৎসা ক্ষেত্রে আমরা জীবন মরণ নিয়ে খেলা করি এবং আমরা প্রত্যেকে সাধারণ মানুষের এবং দুস্থ মানুষের পাশে দাঁড়াই। সেইটা করার জন্য আমরা একটা চিকিৎসা পদ্ধতি অবলম্বন করি। আমরা কিন্তু রেজিস্টার ডাক্তার নয়, আমরা কিছু রেজিস্টার ডাক্তারের কাছে প্র্যাকটিস করে আমাদের সেই অভিজ্ঞতা অর্জন করে আমরা সমাজে পরিষেবা দিই। এই সংগঠনটাকে টিকিয়ে রাখার জন্য আমরা একটা সংগঠন করেছি। আমরা প্রথমেই বলে নিই যে আমরা যখন প্রথম শিক্ষা গ্রহণ করি অ থেকে, যে বিদ্যাসাগরের বর্ণ পরিচয়, সে বর্ণ পরিচয়ের প্রথম বাক্যই ছিল কিন্তু ঐক্য। সেই ঐক্য হচ্ছে আমাদের একতা। যা কিছু সংগঠন বা যা কিছু প্রতিষ্ঠান থাকুক না কেন, তাতে আমরা প্রত্যেককেই ঐক্যবদ্ধ হতে হবে। আমরাকে হাতে হাত মিলিয়ে শক্ত করতে হবে। আমরাকে মনে রাখতে হবে আমরা সবাই বন্ধু। যদি কারো চিকিৎসা ক্ষেত্রে ভুলও হয়ে থাকে বা কোনো কিছু থাকে, আমরা সেটাকে তার পাশে দাঁড়াবো, তাকে সেটা পরিবর্তন করার চেষ্টা করব এবং তার বিপদ হলে আমরা সবাই একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়ব। এটাই আমাদের প্রতিজ্ঞাবদ্ধ। এবং তার জন্য ব্লক স্তর রয়েছে, জেলা স্তর রয়েছে
পঞ্চায়েত স্তর রয়েছে, গ্রামীণ যে ডাক্তারদের আমাদের সংগঠন, সেই সমস্ত স্তর এক একটা স্টেপ বাই স্টেপ আমরা অনুসরণ করে রয়েছি। আমরা প্রত্যেকে অঙ্গীকারবদ্ধ হয়ে থাকব হাতে হাত মিলিয়ে আমাদের সংগঠনকে দীর্ঘায়িত করার জন্য। যাক, এটা নিয়ে আমি আগেও আমাদের ট্রেনিংয়ে, ঘাটালের ট্রেনিংয়ে একটা কবিতা লিখেছিলাম গ্রামীণ ডাক্তার সম্পর্কে, তাতে করোনা পিরিয়ড ছিল। তো তারপরে আমি আবার লিখেছিলাম যে আমাদের সংগ্রাম, শোনো শোনো বলি আমি, শোনো ডাক্তারগণ, যত্ন করে করো গো সেবা, চিকিৎসাতে দাও মন। রুগী হলো মোদের ঠাকুর, চেম্বার হলো মন্দির, ভালোভাবে করো গো শিক্ষা, মনকে করো স্থির। আমরা সবাই দেবতার দূত, রুগীরা হয় ঠাকুর, দিবা রাত্রি করো গো সেবা, চিকিৎসাতে দাও সময় প্রচুর। হাজার রুগী সুস্থ করে যা পাবে সম্মান, একটি রুগী খারাপ হলে তার চেয়ে অধিক অপমান। আমরা সবাই ছুটে মরি রুগী আছে বলে, খারাপ কিছু হলে পরে প্রতিশোধ নেয় ছলে বলে কৌশলে। অসময়ে রুগীর পাশে আমরাই পিতা মাতা, কিন্তু তারা সুস্থ হলে পয়সার বেলায় শোনায় কটু কথা। হাতে যখন পয়সা তাদের, আমরা হলেম হাতুড়ে ডাক্তার, অল্প স্বল্প বিশ্রামেতে দেখাবে পাশ করা ডাক্তার। তাতেও কিছু দুঃখ নাই গো গ্রামীণ ডাক্তার বলে, অসময়ে ঝড় বাদলে দরজার পাশে ডাক্তারবাবু বাড়িতে আছেন বললে। আমরা তখন সব ভুলে যাই, হাজার কটু ভাষা, দরজা খুলে বসাই তাকে, করি সাধ্য মতো চিকিৎসা। এবার বলি একটি কথা, চিকিৎসাতে দাও জোর, কঠোর পরিশ্রমী মোরা সরকারের কাছে করাবো দৃষ্টিগোচর। তার জন্যে চাই গো আত্মত্যাগ আর অনেক বড় মন। এসো সবাই হাতে হাত মিলিয়ে শক্ত করি গ্রামীণ ডাক্তারদের সংগঠন। কেউ করব না পদের লড়াই, সভাপতি হব বলে, একটাই লক্ষ্য থাকবে মোদের, সরকারের কাছে উচিত শিক্ষা দাও বলে। নমস্কার। তো সেটা আপনারা ভালোই কাজ করছেন সব, মানে যারা এখানে আছেন। মানে এই জাস্ট আমি তো আগের বারে মনে হয় জোট ঘনশ্যামে ওখানে গেছিলাম, মানে আগের চাইপাটেরটা মনে হয় আমি যেতে পারিনি। আরেকটা কথা, কামালপুর সরি, কামালপুরেরটা আমি মনে হয় যেতে পারিনি, ওটা বিশেষ কারণে। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, সময় থাকলে আমি অবশ্যই আসি। সেটাই হলো, মানে একটু প্রবলেম থাকে মাঝে মাঝে কাজের ব্যস্ততায়। তো যেটা বলার বিষয় সেটা এখন কিন্তু আমাদের এই 4-5টা মাস, মানে এই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, এই টাইমটায় কিন্তু একটু এখন এই ডেঙ্গু ম্যালেরিয়ার এই সিজনটা আমাদের মানে হয়। এটা অ্যাকচুয়ালি সিজনাল ভেরিয়েশন হয়। ধরুন আজকে এই বছরে একটু কম হয়েছে কেস, আগের বছর অনেক বেশি হয়েছিল, আবার কিন্তু পরের বছরে ধরে নিন যে বাড়বে। মানে একটা মানে যে ভেরিয়েশন, সেটা কিন্তু প্রত্যেক বছরে বছরে একটু চেঞ্জ হয়। তবে এই কারণে আমি বলতে পারি যে এখনো সময় কিন্তু এরকম না যে চলে গেছে বা আর হবে না, তা না, আবার কিন্তু আসতে পারে। বা সেপ্টেম্বর অক্টোবর এখনো টাইম আছে, নভেম্বর অবধি কিন্তু কেস কিন্তু হয়। তো ডেঙ্গুর ট্রিটমেন্ট আপনারা মোটামুটি সবাই জানেন, ট্রেনিংও দেওয়া হয়েছে। সেরকম হলে আমরা তো ট্রেনিং এর জন্য তো কথা বলবো, সেটা পরের কথা। কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়া বা এই দুটো যে রোগ, এই দুটো কিন্তু আমাদের এই দাসপুর 2 ব্লকে কিন্তু মানে মোটামুটি আমি বলবো একটা পশ্চিম মেদিনীপুরের মধ্যে কিন্তু একটু প্রথমের দিকেই আছে। মানে আমাদের কিন্তু অনেক কেস হয় ডেঙ্গু ম্যালেরিয়া। তো সেটা নিয়ে একটু আমাদেরকে যেটা ট্রেনিং এর ব্যাপার যেটা আছে, ট্রেনিং এর আমরা একটা যেটা ডিসিশন নিয়েছি যে মাসে আমরা 1-2 করে ট্রেনিং আমরা দেবো, ঠিক আছে? যেখানে মানে ম্যাক্সিমাম যারা পার্টিসিপেন্ট থাকবে তাদেরকে নিয়ে আমরা একটা ট্রেনিং ভালোভাবে দেবো, যে আপনাদের কি কাজ বা আপনাদের ওই লেভেলে আপনারা কি করবেন, একটা ডেঙ্গু পেশেন্টের কি ট্রিটমেন্ট দেবেন, সেটা আমরা সব বলে দেব। তো ভয় পাওয়ার কিছু নেই। ডেঙ্গু আমারও হয়েছে, আপনাদেরও কিছুদিনের মধ্যে হয়তো হয়েছে ডেঙ্গু। তো সব যে ডেঙ্গু পেশেন্টকে আমরা ভর্তি করব তা না, অনেক মানে বাড়িতে থেকেও ট্রিটমেন্ট করা যায়, সেটাও জানেন। তো সেটা নিয়ে কিছু প্যানিক করার কিছু ব্যাপার নেই। ম্যালেরিয়ারও কিছু সিমটমস থাকে, ডেঙ্গুরও সিমটমস থাকে, সেগুলো সবই জানেন। সেগুলো নিয়ে বিস্তারিত আমি এখন আলোচনা করছি না। এরপরে হলো এখন যে বন্যার এখন আমরা মানে সেভাবে পরিস্থিতিটা আমাদের আসেনি, তবে যদি
আগামী দিনে যদি হলে কিন্তু যেগুলো মেইন যেটা হয় সেটা হলো কিন্তু ডিজিজ আউটব্রেক, মানে এই ধরুন ডায়রিয়াল আউটব্রেক বা কোনো ফিভারের আউটব্রেক এরকম কিন্তু হতে পারে। যেই জায়গাতেই হবে সেই জায়গাতেই কিন্তু আপনাদের একটা কিন্তু খুব মানে মেইন রোল আছে, অনেক ভূমিকা আছে। কারণ একটা বাড়িতে হলে কিন্তু অনেক জায়গায় কিন্তু ওটা ছড়িয়ে পড়বে, সেটা জ্বর হোক কি ডায়রিয়া হোক কি যাই হোক, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু ওটা আমাদের সাথে কিন্তু যোগাযোগ রাখবেন। যদি ওদের হসপিটালাইজেশনের প্রয়োজন হয়, ধরুন একটা পেশেন্টের ওখানে একজনের ডায়রিয়া হয়েছে, সেখান থেকে হতে হতে 7-8টা মানে অনেকগুলো হয়ে গেল, তাহলে তো ওখানে আপনারা থেকে তো ট্রিটমেন্টটা করাটা একটু পসিবল হবে না, সেটা কিন্তু আমাদের হাসপাতালে এসেই ট্রিটমেন্টটা করতে হবে। তো এইগুলোর ক্ষেত্রে খালি কয়েকটা জিনিস বলার, মানে এই যদি আউটব্রেক যদি হয় বা এখন বন্যা যদি হয় বা ওয়াটার লক যেগুলো জায়গাতে আছে, বা ওখান থেকে আমরা তো মানে ভালো শুদ্ধ জল আমরা তো ওখান থেকে পাই না, সেটা ড্রিঙ্কিং ওয়াটারের একটু প্রবলেম হবে বা একটু যেগুলোতে ওরা করছে সেগুলোতে একটু বলা, মানে আপনারা কিন্তু ট্রিটমেন্টের সাথে সাথে সচেতনতার ব্যাপারটাও কিন্তু আপনারা কিন্তু বলবেন, ওটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মানে অ্যাওয়ারনেস, মানে কি করতে পারবো, কি কি প্রিভেন্টিভ মেজার্স। ট্রিটমেন্টটা একটা আলাদা জিনিস, প্রিভেন্টিভ মেজার্সটা আলাদা জিনিস, এটা মোটামুটি আপনারা সবাই জানেন তো। মানে প্রিভেন্টিভ মেজার্স মানে আমি কি এগুলো করলে আমার এই রোগটা হবে না, বা এগুলো করলে আমি সুস্থ থাকবো, এটা কিন্তু আপনাদের কিন্তু একটা খুব মেইন একটা আপনাদের রোল। ট্রিটমেন্ট কম বেশি সবাই সব জানেন, কিন্তু মেইন তার আগে কিন্তু আমাদেরকে আগের থেকে বলতে হবে যে আমরা কিন্তু ঠিকঠাক করে এই প্রিভেন্টিভ মেজার্সগুলো নেব। তার সাথে সাথে আমি আরেকটা জাস্ট পয়েন্ট অ্যাড করব, সেটা হলো অ্যান্টিবায়োটিক ইউজ, সেটা যেন ঠিকঠাক জুডিশিয়াস ইউজ হয়, মানে জুডিশিয়াস ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স। আমি কিন্তু সব পেশেন্টকে কোন পেশেন্টকে কি অ্যান্টিবায়োটিক দেব না দেব সেগুলো কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে? এটা একটা। আর একটা হলো এখন তো সাপে কামড়ানো পেশেন্ট আসছেই, সেখানেও আপনারা জানেন যে ওটা মানে তাড়াতাড়ি করে হাসপাতালে এসে আমরা এবিএস দিয়ে তাহলে পেশেন্টকে বাঁচানো যায়। যদি একান্তই কিছু হয়, যদি মানে আমাদের হাতে তো সব কিছু আর নেই, কোনো কারণে যদি সেরকম না হলে এবার আমরা রেফার করি, সেখানে ডায়ালিসিস চলে বা অনেক খারাপ যদি পেশেন্ট থাকে, সেটার মানে ডিপেন্ড করছে, ওটা মানে পার্সন টু পার্সন ভ্যারি করছে, ঠিক আছে? আর একটা হলো যে আপনাদের এমনি জ্বরের পেশেন্ট তো আপনারা এখন দেখছেন, জ্বরের পেশেন্টটা কিন্তু মেইনলি এখন এই টেস্টগুলো কিন্তু করবেন, ডেঙ্গু ম্যালেরিয়ার এই দুটো টেস্ট কিন্তু অ্যাটলিস্ট করবেন। এছাড়াও চিকুনগুনিয়া, স্টাফ টাইফাস এসব আছে, কিন্তু ওগুলো খুব রেয়ার হয়, ওগুলো সিমটম দেখে দেখে আপনারা নিশ্চয়ই সব জানেন। আর আরেকটা হলো প্রেগনেন্ট মায়েদেরও কিন্তু বিভিন্ন জায়গায় যারা আপনারা আছেন, সেখানে আপনারা যখন মানে যদি ভিজিট করেন, সেখানে কিন্তু ওরা ঠিকঠাক করে ইউএসজি গুলো করেছে কিনা, বা টিটেনাস নিয়েছে কিনা, বা আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাচ্ছে কিনা, সেগুলো কিন্তু একটু দেখবেন। আপনারা কি ফিটাল ডপলার দিয়ে কি ওগুলো দেখেন? এফএইচএস ফিটাল হার্ট সাউন্ড গুলো কি আপনারা কি ওগুলো দেখেন? তো যাই হোক, তো ওগুলো দেখে নিয়ে এরকম করবেন। যদি সেরকম কিছু সমস্যা হয়, আমাদের এখানে হাই রিস্ক ক্লিনিক আছে 9 তারিখে PMSM ক্লিনিক হয়, যেখানে হাই রিস্ক ক্লিনিক মানে ওখানে গাইনোকোলজিস্ট থাকে, ওখানে কিন্তু যে হাই রিস্ক মায়েরা আছে তারা কিন্তু ওখানে মানে ওষুধপত্র বা ওদের ওখানে ট্রিটমেন্টটা এখান থেকে আমরা পাই 9 তারিখে, প্রত্যেক মাসের 9 তারিখ। আর একটা হলো ইদানিং হলো এখন আমাদের কিন্তু টিবি কেস প্রচুর হচ্ছে, সেখানে টিবি ডেথ প্রচুর হচ্ছে, ঠিক আছে? তো টিবির ব্যাপারটা তো সারা বছরই থাকবে, ওটা একটা বড় প্রোগ্রাম, NTEPর মধ্যে পড়ছে। তো এই জায়গাটাই কিন্তু টিবির ওষুধ মানে মোটামুটি ঠিকঠাক টাইমে, মানে প্রথমত আমাদের জানতে হবে টিবির যেগুলো হাই মানে সিমটমস বা ভালনারেবল পপুলেশন কারা, ঠিক আছে? সেটাও আমরা একটা ট্রেনিং মাধ্যমে আমরা দেবো, এখন বললে অনেক বেশি দেরি হবে। তো কিছু এই জিনিসগুলোর জন্য আমরা একটা ডিসিশন নিয়েছি যৌথভাবে, আশিসবাবুও ছিলেন, আশিসবাবু আমাকে একটা মানে ভালো উদ্যোগ দিয়েই বলেছিলেন আগের বার যেখানে আমি গেছিলাম, সেখানে আমরা মাসে অ্যাটলিস্ট চেষ্টা করব 2বার না হলেও একবার যদি হয় করব এই জিনিসটাই, যে সবাই থাকবে সেখানে, আমরা একটা টপিকে বা 2টো টপিকে, সেটা হলো আমরা ট্রেনিং দেব যাতে সবাই যাতে পায়। আমরা এখান থেকে ধরুন আমরা ডিস্ট্রিক্ট থেকে বা স্টেট থেকে আমরা যা মানে হেলথের যা আমরা মডিউল পাই বা ট্রেনিং মডিউল পাই, সেগুলো তো আমি আমার জন্য করে তো আমার কিছু লাভ নেই, ওগুলো তো আমি চেষ্টা করব সবাইকে আমি ডিস্ট্রিবিউট করে দেবো, মানে কি করতে হবে কি না করতে হবে, কি ব্যাপার আছে ওগুলো সবই জানবেন আপনারা। তো আমার যা যেরকম আছে আমি একদম স্টার্টিং থেকে আমি একটা ওরকম প্ল্যান করে এই মাস থেকে স্টার্ট করব। এই মাসে আমাদের মনে হয় একটা ডেট মোটামুটি আমি একটা মনে হয় 26 তারিখে একটা ডেট মানে ফিক্স করেছি, সেটা আপনাদের মনে হয় আশিসবাবু বলেছিল একটা মানে শনিবার করে হলে সুবিধে, তাহলে সেটা শনিবার হয়তো পরের মাস থেকে স্টার্ট হবে। এই মাসটা যেহেতু আমার একটা প্রবলেম পড়ে গেছে বলে আমি পারছি না, তো ওই দিন থেকে মানে প্রত্যেক মাসে 1 দিন বা 2 দিন করে
ওই যেগুলো যেগুলো টপিকে আমাদের কথা মানে আলোচনা হবে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। আমার সঙ্গে আমার ডাক্তারবাবু থাকবেন, আমার পিএইচএন দিদি থাকবেন, তারাও থাকবেন, ট্রেনিং আমরা সবাই দেব। আমাদের সিএমওইচ অফিস থেকে যে ট্রেনিং পারপাসে যেটা আমাদের হয় সেটা কিন্তু খুব কম সংখ্যার মানে একটু অন্যভাবে হয় জিনিসটা। আগের বার যারা গেছিলেন যারা জানেন, তো সেটা নিয়ে আমার যেটা মনে হয় সেটা ওদেরও উপর থেকে একটা অর্ডার আসে ডিস্ট্রিক্ট থেকে, কিন্তু আমার এখানে আজকে আরএমপির সংখ্যা হলো মোটামুটি 400 জনের মতো তো আছে। 400 জন তো মোটামুটি আমি বলবো এই ব্লকে আছে। তাহলেও যদি 200 জন যদি আসে তাতেও যদি আমি তাদেরকে দিই, আমার তাহলে আমি মনে করবো যে আমার মানে আমি কাজ করতে পেরেছি। কারণ দেখুন, আমি তো সবসময় আমি গ্রাসরুট লেভেলে গিয়ে তো আমি সব পেশেন্টকে দেখতে পাচ্ছি না, কিন্তু আপনারা কিন্তু সবসময় কিন্তু রানিং এ আছেন, যখনই আসছেন পেশেন্ট দেখছেন, তো আপনাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো এটাই বলছি যে যখনই আমরা এরকম ট্রেনিং তো আমরা পাই বা পাবো, সেটা কিন্তু আপনাদেরকে আমরা মাসে 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 করে দিয়ে দেবো। যে কোনো ধরুন 3-4টে টপিকে আমরা কথা বলে ওই মোটামুটি ধরুন 2-3 ঘন্টার মধ্যে আমরা ওই ট্রেনিংটা করার ব্যবস্থা করব, ঠিক আছে? তো আরেকটা যেটা এই ব্যাপারেই বলার মেইন বিষয়, আর যেটা বলার একটু সতর্ক থাকবেন। যেটা বললাম এই 4-5 মাস কিন্তু আমাদের মেইন ভাইটাল সময়টা, মানে শীতকাল বা গ্রীষ্মকালের থেকেও কিন্তু এই বর্ষাকালটা আমাদের এই ব্লকের জন্য আমি বলছি কিন্তু একটু মানে অ্যাক্টিভ থাকতে হবে আমাদের। যাই হোক, আমি আর বেশি সময় নষ্ট করব না, সবাইকে যথাযোগ্য সম্মান দিয়ে আবার আমি বক্তব্য শেষ করছি। আমি সবসময় আপনাদের এই ধরনের অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রিত থাকি বা আমাকে ডাকা হয়। শুনতে বেশি ভালোবাসি, কারণ এখানে যে সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তিরা আছেন, বিশেষ করে মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত সবাই আছেন, ওনাদের প্রত্যেকটি কথা অমূল্য। তাই আপনাদের কাছে অনুরোধ করব, যখন মঞ্চে থেকে কোনো ব্যক্তি বলবেন, আপনারা যদি মনোযোগ সহকারে তার কথাগুলো শোনেন, প্রতিটা কথাই মূল্যবান। এটা আমার ব্যক্তিগত মত। সেই সঙ্গে জানাই যে দাসপুর 2 এর যে সমস্ত ইউনিটগুলো বর্তমানে কাজ করছে, বিশেষ করে আমার বন্ধু প্রতিম রামতনুর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ। তো আপনারা আরও সংগঠিত হন, সংগঠনের প্রয়োজন আছে, সেটা আপনারা সবাই জানেন বোঝেন, কিন্তু আরও বেশি করে সংগঠিত হতে হবে। প্রতিটা কেস নিয়ে একে অপরের যারা প্র্যাকটিশনার্স আছে তারা কিন্তু একে অপরের কম্পিটিটর নয়, একে অপরের সহযোগী। আমার কোনো সমস্যায় যদি আমি রামতনুকে বলি বা রামতনুবাবুর কোনো সমস্যায় যদি দীপঙ্কর বাবুকে বলেন, আলটিমেটলি সেই ঘুরে ফিরে বিএমএইচ স্যারের কথাটাই ফিরে আসবে। উনি একটি কথাই বলছিলেন যে প্রতিটা প্রাণ অমূল্য, তাই প্রতিটা প্রাণকে রক্ষা করতে গেলে একে অপরের সহযোগী হয়ে আপনারা কাজ করুন এবং ভবিষ্যতে শুধু আপনাদের পেশাগত দিকটা নয়, তার সঙ্গে সমাজের আরও কিছু কিছু জায়গা, যেটা প্রফুল্লবাবু বলে গেলেন, অনেকেই আছেন বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে বিভিন্ন সংগঠনের সঙ্গে থেকে কাজ করেন, আপনাদের অনেক পরিচিত মানুষও আছেন, আপনাদের জায়গাও আছে, কিন্তু যদি সমাজের সর্বস্তরে আপনারা কাজ করেন, বিভিন্ন সামাজিক যে কাজকর্মগুলো আছে তার সঙ্গে একটু একটু যুক্ত থাকেন, আপনাদের সুনাম বাড়বে, কমবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের মতো সাধারণ মানুষকে আপনারা ভালো রাখুন। তার কারণ মানুষ নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত যেই শ্রেণীর মানুষই হোক না কেন, কোনো অনেক বড় ডিগ্রি যে সমস্ত ডাক্তারের আছেন তার কাছে যাওয়ার আগে সোনাখালী রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত যারা আছে তাদের কাছে কিন্তু আগে যায়। হসপিটালে যাওয়ার আগেও আপনাদের কাছে আগে যায়। তাই আপনারা প্রত্যেকটি মানুষের কাছে ঈশ্বরের চেয়ে কম নয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শিবশঙ্কর বাবুকে, তিনি আমাদের এই সম্মেলন মঞ্চে মূল্যবান কিছু উপদেশ দেওয়ার জন্য সাহায্য ইউনিট
কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। প্রথম সম্মানীয় ডাক্তারবাবু ঋত্বিক প্রিয়ম দাস মহাশয়, ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালের স্ত্রী ও প্রস্তুতি রোগ বিশেষজ্ঞ। আমাদের সম্মানীয় স্যারকে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করা হচ্ছে। ঋত্বিক প্রিয়ম দাস, স্বাগতম। ডাক্তারবাবুর কাছে আমাদের একটা টপিক থাকবে যে ঘাটাল সুপার স্পেশালিটি ছাড়াও যে সমস্ত হসপিটালে, ঘাটাল হসপিটাল বাদ দিয়ে হসপিটালে পেশেন্ট গেলে নর্মাল ডেলিভারি হচ্ছে 80%, কিন্তু নার্সিংহোমে গেলে 100% সিজার হচ্ছে কেন? এই একটা প্রশ্ন আমাদের সম্মেলন মঞ্চে যারা সাহায্য ইউনিটের সবার তরফ থেকে একটা প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি ডক্টর ঋত্বিক প্রিয়ম দাস, ঘাটাল হসপিটালে বিগত 1.5 বছর ধরে স্ত্রী ও প্রসূতি রোগ বিভাগে কাজ করছি। আমার ডিউটি থাকে শনিবার, সপ্তাহে শনিবার দিন আমার ডিউটি থাকে। আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা, হসপিটালে ডেলিভারি নর্মাল হচ্ছে, নার্সিংহোমে কেন হচ্ছে না? এইটা কিছুটা পার্সিয়াল, মানে অংশ তো সত্যি কথা, কারণ আমাদের এখন সুপার থেকে আমাদের যে সুপারিনটেন্ডেন্ট বা সিএমওই স্যার আমাদেরকে স্পেশালি প্রতি সপ্তাহেই একবার করে রিমাইন্ডার দিচ্ছে হসপিটালে সিজার বেশি হয়ে যাচ্ছে। ঘাটাল হসপিটাল তার স্ট্যান্ডার্ডে, মানে সাব ডিভিশনাল হসপিটালে আরও যত রাজ্যে আছে, সবচেয়ে বেশি সিজার ঘাটাল হসপিটালে হয়েছে। গভর্নমেন্ট চায় না নর্মাল ডেলিভারি, মানে সিজার বেশি হোক, সবসময় চায় গভর্নমেন্টের নর্মাল ডেলিভারি বেশি করাতে হবে। মানে হসপিটালে নর্মাল ডেলিভারি অবশ্যই হয়, সিজার মানে কি বলবো বেশি হচ্ছে আমাদের হসপিটালে। এবার কথা হচ্ছে নার্সিংহোমে কেন হচ্ছে না, হসপিটালে তাও কেন হচ্ছে। আগেকার দিনে লোকজনের হেলথ সম্বন্ধে বা মানুষজনের যে স্বাস্থ্য সম্বন্ধে অত সচেতনতা ছিল না। 8টা-10টা বাচ্চা হতো, 1-2 বাচ্চা হতে গিয়ে যদি পেটে খারাপ হয়ে গেল, মারা গেল, ডেলিভারি হওয়ার সময় মায়ের কোনো প্রবলেম হলো, মাও মারা গেল পিপিএইচ অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে, মানুষজন সেটাকে অতটা এখনকার মতো এত সেনসিটিভ বিষয়টা ছিল না। এখন যে ক্ষেত্রে মাত্র 1টা বা 2টো বাচ্চাই হচ্ছে, বা বাচ্চা না হওয়া, বন্ধাত্ম ব্যাপারটা এত বেশি, সেখানে প্রত্যেকটা বাচ্চাই ভ্যালুয়েবল। আগেও ছিল, আমি বলছি না ভ্যালুয়েবল ছিল না, কিন্তু এখন সেটার মানে ইম্প্যাক্ট অনেক বেশি, লোকজন অনেক বেশি সচেতন, ব্যথা সহ্য করার ক্ষমতাও তুলনামূলকভাবে এখন দেখা যাচ্ছে কম, মায়েরা খুব বেশি ব্যথা সহ্য করতে পারছে না। তো সেই কারণে সিজারিয়ান সেকশনের অনেক কারণ থাকতে পারে। মায়ের রাস্তা ছোট, বাচ্চার মাথা বড়, বাচ্চা পায়খানা করে দিয়েছে পেটের ভেতর, এরকম হাজার একটা প্রবলেম থাকতে পারে। তার সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যদি পেশেন্ট চায়, মা যদি চায় যে আমি ব্যথা সহ্য করতে পারছি না, সিজার করতে হবে, মানে আমি বাচ্চা সিজার করে নেব আর ব্যথা নিতে পারছি না, তাহলে তার প্রায়োরিটিকে গুরুত্ব দিতে হবে। এইটা একটা খুব বড় কারণ। হসপিটালে প্রতিদিন আমার রাউন্ডের সময় অন্তত 10 জন মা বলে যে আমি আর ব্যথা সহ্য করতে পারছি না, আমাকে সিজার করে দাও। কিন্তু আমাদের ওখানে চাপ থাকে, করা যাবে না, নর্মাল করাতে হবে, তাও আমরা যতটা সম্ভব চেষ্টা করি যাতে নর্মালে হয়। ওখানে আর নার্সিংহোমের তো ব্যাপারটা আলাদা, যেখানে সে পরিষেবাটা কিনে নিচ্ছে, পরিষেবাটা সে টাকা দিচ্ছে, সেখানে যদি কেউ বলে যে আমি নর্মালে ব্যথা সহ্য করতে পারছি না, সিজার করে নেব, তখন সেক্ষেত্রে তাকে তো তার এটাকে গুরুত্ব দিতেই হবে। এই ব্যাপারটাই বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে। এবং নর্মাল ডেলিভারি মায়ের জন্য ভালো, সিজারিয়ান সেকশন বাচ্চার জন্য ভালো, এটা একটা ইউনিভার্সাল ব্যাপার। নর্মাল ডেলিভারি সবসময়ই বাচ্চার জন্য, মানে বাচ্চা অনেক অবজারভেশন বেশি রাখতে হবে। ডেলিভারি হওয়ার সময় বাচ্চার অসুবিধে হওয়ার সম্ভাবনা বেশি। এই যে মাঝে মাঝে দেখা যায় অনেক বাচ্চার বুদ্ধির বিকাশ হয় না, মুখ দিয়ে লালা পড়ে যাচ্ছে, পায়খানা খেয়ে নিয়েছে বলছে, এরকম কোনো বাচ্চা সিজারে কি হয়েছে যার এরকম ব্যাপারটা আছে? কারণ নেই। নর্মাল ডেলিভারি সবসময় বাচ্চার জন্য খুবই রিস্কি। হয় না সেটা নয়, হচ্ছে, কিন্তু সিজারের তুলনায় ঝুঁকির পরিমাণ অনেক বেশি। এবং
এখনকার যা স্বাস্থ্য ব্যবস্থা, টোটাল যা ইনভেস্টিগেশন বা ইনফ্রাস্ট্রাকচার যা আছে, তাতে সিজারিয়ান সেকশন সেই অর্থে খুব একটা রিস্কি নয়, যে খুব একটা বড় অপারেশন প্রচুর ঝুঁকি আছে সেরকমটা নয়। অবশ্যই নর্মাল ডেলিভারির চাইতে ঝুঁকি বেশি আছে, কিন্তু এই সব কিছু তুল্যমূল্য বিচার করে নর্মাল ডেলিভারিটা মানুষজনই খুব একটা প্রায়োরিটি দিচ্ছে না, তারাই সিজারিয়ান সেকশনটাকে প্রায়োরিটি দিচ্ছে। এইটাই মূলত হসপিটাল আর নার্সিংহোমের মধ্যে বেসিক ডিফারেন্স। এবং এটা শুধু ঘাটাল বলে নয়, আমি আগে মেডিকা কলকাতা, যেটা এখন মণিপাল হয়ে গেছে, ওই মুকুন্দপুরে RN টেগরের কাছে, ওখানে 1 বছর কাজ করেছে। ওখানেও কোনো নর্মাল ডেলিভারি হয় না, কিন্তু নর্মাল ডেলিভারির জন্য 4টে রুম রয়েছে, মানে ভাগ ভাগ করে পেশেন্টদের শিফট করার জন্য। মানে এতটা অবধি মুখ খুললে এই ঘরে, পুরো মুখ খুলে গেলে ওই ঘরে, ডেলিভারির পরে ওই ঘরে। সেই ঘরগুলো হচ্ছে ডাক্তারদের রেস্টরুম হিসাবে ইউজ হয়। ইচ্ছে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক। সেটা তো আছেই। সে কলকাতাতে কোনো মারোয়ারি পরিবারের বাচ্চা হলে তার হনুমান চালিসা চলে, যখন বাচ্চাটা হয় হনুমান চালিসা চলে। এরকম লোকজন যদি পরিষেবাটা কিনে নেয় তাহলে তখন সেটা তাকে দিতেই হবে। এবং রিসেন্ট একটা এর কথা বলি, বিদেশে অ্যাকচুয়ালি নর্মাল ডেলিভারি বেশি। একটা পেশেন্টের পিছনে ইনফ্রাস্ট্রাকচার, ম্যান পাওয়ারও অনেক বেশি। মানে একটা ডাক্তারকে, একটা প্রেগনেন্ট মাদারকে দেখার জন্য 2জন সিস্টার রয়েছে সবসময়, তার হার্টবিট চেক করবে। সেটা আমাদের এখানে করা সম্ভব নয়। তো ওখানে সবসময় নর্মাল ডেলিভারিকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আমাদের একজন ভারতীয় ডাক্তার ওখানে কাজ করছেন, সে একটা পেশেন্টকে জোর করে ফরসেপ ডেলিভারি করিয়েছে। ফরসেপ দিয়ে যে ডেলিভারি করানো হয়, তাকে NHS, মানে ওদের যেটা মানে অর্গানাইজেশন বা আর কি, আমাদের স্বাস্থ্যভবন বলা যেতে পারে, তাকে সাসপেন্ড করে দিয়েছে 1 বছর কাজ করার জন্য। যে পেশেন্ট সিজার চেয়েছে, আপনি কেন তাকে ফরসেপ দিয়ে ডেলিভারি করিয়েছেন? কারো অসুবিধা হয়নি, কিন্তু যে মা অসুবিধা হয়েছে, বাচ্চার কোনো প্রবলেম হয়েছে, মায়ের যোনির দ্বার অনেক ছিঁড়ে গেছে, এইসব কিছুই হয়নি, সবই স্মুথলি হয়েছে। কিন্তু পেশেন্ট ডিমান্ড করেছে সিজারিয়ান সেকশন, কেন আপনি তাকে নর্মাল করিয়েছেন। কিন্তু ওদের এমনিতে প্রোটোকল ওরা নর্মালি বেশি করায়, কারণ ওদের ইনফ্রাস্ট্রাকচার অনেক বেশি। আশা দিদিদের কাছে পেশেন্টরা সত্যি এটা যায়, আশা দিদিরা এখন অনেক বেশি ইনভলভ থাকে, বাড়িতে বাড়িতে গিয়ে ট্রিট করে। সেটা যেমন একদিক থেকে ঠিক, তবে আমি 1.5 বছর কাজ করার সূত্রে দেখেছি পেশেন্টরা প্রথম কিন্তু প্র্যাকটিশনার ডাক্তারের কাছেই যায়, কারণ যেহেতু তাদের ফ্যামিলি ফিজিশিয়ান, বাড়ির যে কোনো বিপদে আপদে সমস্ত প্রবলেম তাদের কাছে যায়, সেজন্য প্র্যাকটিশনার ডাক্তারবাবুদের কাছেই যায়। এবার পরবর্তীকালে হয়তো আশা দিদিরা বাড়ি গিয়ে গিয়ে তাদের একটু বেশি আস্থা অর্জন করে নিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু আশা দিদি থাকলেও প্র্যাকটিশনার ডাক্তারবাবুদের মাধ্যমেই আমার কাছে পেশেন্ট বেশি আসে, আমি দেখেছি যেটা। এবার প্রবলেম বলতে প্রেগনেন্সি উইথ ফিভার নিয়ে যদি বলতে হয়, তাহলে এখনকার সময় বেশিরভাগই ভাইরাল ফিভার। তো সেক্ষেত্রে বেশি জ্বর উঠতে দেওয়া যাবে না, এটা হচ্ছে প্রথম কথা। ফিভার বেশি যেন না ওঠে। প্যারাসিটামল আমাদের প্রয়োজনে 4টে 5টা অবধি দেওয়া যেতে পারে। জ্বর বেশি উঠলে কিন্তু IUFD হয়ে যেতে পারে, মানে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। এবার আমাকে কিছুটা অ্যাসেসমেন্ট করতে হবে যে ওটা মানে ভাইরাল ফিভার না কোনো ব্যাকটেরিয়া ঘটতে। যদি ভাইরাল ফিভার হয় তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্টিবায়োটিক দিয়ে কিছু কাজ হবে না। বেশিরভাগ ক্ষেত্রে এখনকার সময় জ্বরগুলো ভাইরাল ফিভারই হয়। তো তাতে প্যারাসিটামল প্লেন, হাইড্রেশন ভালো করে যদি মেনটেন করা হয়, মানে ORS বা এইসব যদি খায়, সেট্রিজিন বা মন্টিলিউকাস, লিভোসেট্রিন, অ্যান্টি অ্যালার্জিক এইসব যে মেডিসিনগুলো আছে, এগুলোর উপর থাকলেই হবে। যদি জ্বর 5 থেকে 7 দিনের বেশি থাকে বা জ্বর প্রচুর বেশি 103, 4, যেগুলো সাধারণত খুব একটা দেখা যায় না, সেরকম হলে ব্লাড টেস্ট করা বা আরও অ্যান্টিবায়োটিক দেওয়া বা আরও বেশি করে কেয়ার করার প্রয়োজনীয়তা তখনই দরকার আছে। এবার যদি পেশেন্টের স্পেসিফিক কোনো প্রবলেম থাকে, ডেঙ্গুতে যেমন হয় চোখের পেছনে ব্যথা, গাঁটগুলো প্রচণ্ড ব্যথা করছে, প্রচণ্ড হাই ফিভার, সেরকম হলে অবশ্যই দেরি করা উচিত নয়। জেনারেলি প্রেগনেন্সি উইথ ফিভার অন্য পেশেন্টের মতোই ডিল করতে হবে। অ্যান্টিবায়োটিকগুলো শুধু আমাকে সেরকম দিতে হবে যেগুলো প্রেগনেন্সি সেফ। কোয়ামোক্সিক্ল্যাভ আমি দিতে পারি, অসুবিধে নেই। মানে আপনার সেফালোস্পোরিন গ্রুপের যেগুলো আছে, মানে সেফিক্সিম, সেফিউরক্সিম, তারপর হচ্ছে আপনার সেফালেক্সিন, মানে স্পোরিডেক্স এই নামে যেগুলো মেডিসিনটা, এইগুলো আমরা ইউজ করতে পারি, প্রেগনেন্সি সেফ। অ্যামিকাসিন, ওফ্লক্সাসিন এই জাতীয় মেডিসিনগুলো একটু অ্যাভয়েড করতে হবে। এবার যদি লুজ মোশন হয়, সেক্ষেত্রে আমাকে যেটা সবার আগে করতে হবে, যেটা বাচ্চাদের ক্ষেত্রেও বলে বারবার গভর্নমেন্টের বিভিন্ন যে লিফলেট বা এইসবেতে, শরীরে জলের ঘাটতি হতে দেওয়া যাবে না।
ওআরএস বা এমনি প্লেন ওয়াটার প্রচুর পরিমাণে খেতে হবে, ওর জন্য জলের ঘাটতি না হয়। তার সঙ্গে মেট্রোজেল সেপ দেওয়া যেতে পারে, কোনো অসুবিধে নেই। আর আপনার যে ল্যাক্টোব্যাসিলাস, বিফিল্যাক্স স্যাসে বা এই জাতীয় জিনিসগুলো সেফলি দেওয়া যেতে পারে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যদি ওর শরীরে জলের ঘাটতি না হয়। সঙ্গে বমির ওষুধ বা গ্যাসের ওষুধ, প্যান্টোপ্রাজোল, ডাইপ্রাজোল বা এইসব অ্যান্টাসিড সিরাপ, সেগুলো প্রয়োজন মতো আমরা অবশ্যই দিতে পারবো। এবারে আরেকটা যেটা আমরা প্রচুর ইউজ করি পেট খারাপ হলে O2 বা এই জাতীয় কিছু একটা আর কি, সিপ্রান সিটি, হ্যাঁ, নরফ্লক্সটিজেড, এই যে মেডিসিনগুলো, এগুলো ফার্স্ট দিকে না দেওয়া ভালো। যদি কন্ট্রোলড হয়ে যায় তাহলে এদিকে না যাওয়াই ভালো। এবার কন্ট্রোলড হচ্ছে না, খুব শর্ট পিরিয়ডের মধ্যে ইউজ করা যেতে পারে। প্রেগনেন্সির প্রথম 3 মাস হচ্ছে মোস্ট রিস্কি পিরিয়ড, তারপরে অতটা চাপ নেই। মানে একটা প্রেগনেন্সি যদি 35 সপ্তাহ এরকম একটা খুব লুজ মোশন নিয়ে আসছে, O2 দিলে 5 দিনের জন্য দিলে খুব বিরাট কিছু অসুবিধা হবে না। অসুবিধা হচ্ছে প্রথম 3 মাসে যদি তার প্রবলেমটা থাকে, তাহলে অসুবিধা আছে। মানে অনেক একটু বিবেচনা করতে হবে ওষুধ চুজ করার ব্যাপারে, কারণ প্রথম অর্গানোজেনেসিস বা ফিটাল বডির ডেভেলপমেন্টটা প্রথম 3 মাসটাই মোস্ট ভাইটাল, বা মেজর পোর্শনটা ওই সময় তৈরি হয়ে যায়। তারপর তৈরি হয়, কিন্তু অতটা ড্রাগের এফেক্ট অতটা থাকে না। ডক্টর দাসবাবু, ডক্টর ঋত্বিপ্রিয়ম দাস আমরা পেয়েছি এখানে আমাদের স্বনামধন্য ডক্টর ঋত্বিপ্রিয়ম দাস মহাশয়কে, গাইনোকোলজিস্ট, এবং ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে থাকার সুবাদে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর আমরা ডাক্তারবাবুর সঙ্গে কথোপকথন করেছি, সার্ভে করেও দেখেওছি। আগামী দিনে ডাক্তারবাবুকে পেশেন্ট দেখানোর জন্য প্রত্যেকেই অনুরোধ জানাবো, কারণ ঋত্বিক বাবুর মতো একজন স্যার বা একজন দক্ষ কারিগরও বলতে পারি আমরা আমাদের চিকিৎসা শাস্ত্রে, মানে আমি কিন্তু আমার নিজের চোখে খুব কম দেখেছি। তো যাই হোক, ঋত্বিক স্যারকে আমরা আবার বিশেষভাবে ধন্যবাদ জানাবো এবং অনুরোধ করব স্যারকে আগামী দিনে যতগুলো সেমিনার হবে আমাদের, যদি স্যার সময় বাঁচে আমাদের সঙ্গে একটু কোঅপারেটিভ করে, অবশ্যই কোনো হার্ট করছি না স্যার, তো তাহলে কি হবে যে আমাদের গ্রামীণ প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন যেটা আছে সেখানে সবাই কিন্তু আপডেট হতে পারবে, এবং আমরা যদি আপডেট হয়ে যাই তাহলে সাধারণ মানুষরা কিন্তু এমনি সুচিকিৎসা পাবে। স্যার একটু প্লিজ বলুন স্যার, আর এবং আপনার নাম্বারটা আপনি নিজেই করে দিন, সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা মোবাইলে কিন্তু নোটেড হয়ে যাবে। স্যারের অনুরোধ যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি স্যারকে ক্রিয়েট করে ওখানে অ্যাড করে দিই, তাহলে কিন্তু আগামী দিনে আমরা স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবো প্রত্যেকটা মেম্বার। এবার আরেকটি বিষয় যেটা না বলেই নয়, প্রত্যেকটা এজিএম এর শেষেই কিন্তু একটা প্যানেল তৈরি হয়। সেই প্যানেলটা আমাকে দাও। সেই প্যানেল আমরা পূর্ববর্তী যেটা প্যানেল ছিল সেই প্যানেলটাই কিন্তু বহাল রইল। কারো কিছু যদি আপত্তিকর কিছু থেকে থাকে সেখানে কিন্তু জানাতে পারেন। আমার ইউনিটের পূর্ববর্তী যেটা প্যানেল সেটাই কিন্তু আমরা বর্তমানে বহাল রেখেছি আবার আগামী বছরের জন্য। সবাই সমর্থন আছেন তো? আজকের সবার সমাপ্তি ঘোষণা করব। আমরা যাকে মঞ্চস্থ স্থায়ী সভাপতি আমাদের ঘাটাল মহকুমার তথা মোহনবাবু স্থায়ী সভাপতি 2-4 কথা বলে আজকের কিন্তু সবার সমাপ্তি ঘোষণা করবেন। নমস্কার। দীর্ঘক্ষণ আপনারা বসে আছেন, অধৈর্য হয়ে গেছেন, সিট সব খালি, এখানে বলার মতো আর কিছু নেই। যে 2-4 কথা একটু বলবো সে সুযোগও নেই, কারণ এইবার আপনারা বুঝতে পারছেন তো সময়টার কতখানি দাম। আপনারা বুঝতে পারছেন, মিটিংটা ডাকা ছিল 10টায়, আপনারা জুড়লেন 12:30টায় 1টায়। সেখানে ডাক্তারবাবু বলছেন তিনি একটু ভালো মন্দ বলবেন, তাকে একটু বলার, আপনারা বুঝতে পারছেন। যিনি ঘোষণা করছেন তিনি কি করে বলি ডাক্তারবাবুকে, আর ডাক্তারবাবু উঠে তেনার যে ভেতরের যে অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবে সে সময়টুকুনও তাকে দেয়া যায়নি। সময়টা কত বেশি ভালো। আপনারা আজকে আমাদের ভারতবর্ষের এইটাই হচ্ছে নীতি, বুঝলেন। ভারতবর্ষে ধরুন আমার বিধানসভা থেকে একজন মন্ত্রী আসবেন, বলে দিলাম আমি 12টায় যাচ্ছি,
তারপরে আমরা 11টা থেকে লাইন দিয়ে বসে আছি 5-7 হাজার লোক, উনি এসে গেলেন 3টায়। তা তার মানে এই 5-7 হাজার লোকের কত ঘন্টা কাজের ক্ষতি হলো, যার জন্য ভারতবর্ষের অর্থনীতি আজকে তলানিতে থেকে যাচ্ছে দিনের পর দিন। যাই হোক, আপনারা একটু এই সময়টা সম্বন্ধে একটু সচেতন হবেন। সময় অতিবাহিত হয়ে গেছে, আপনাদেরও খাওয়ার টাইম পেরিয়ে গেছে, প্রত্যেকের পেটে আঁচড় দিচ্ছে। তো এই কয়েকটি কথা বলে সকলকে যথাযোগ্য জায়গায় নমস্কার, প্রীতি, ভালোবাসা জানিয়ে আমি আজকের এই অধিবেশন সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার। অশেষ অশেষ ধন্যবাদ।